এই যে সংজ্ঞাটা তোমরা বইয়ের ভাষায় যে সংজ্ঞা পড়বা, এই ভাষায় সংজ্ঞা পড়তে গেলে অনেক কষ্টের বিষয়। গ্যাসীয় অবস্থায় একমোল বিচ্ছিন্ন পরমাণু হতে একমোল ইলেকট্রন অপসারণ করে একমোল গ্যাসীয় ধনাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেই পরিমাণ শক্তিকেই বলা হয় আয়নীকরণ শক্তি। এখন তোমরা বলতেছো আপনি তো মুখস্থ করে আসছেন, মুখস্থ করে আসে বললেন। এখন দেখো তোমাদের এটা বুঝে দেই, মুখস্থ তো রিপাত ভাইয়া করে বই দেখে দেখে, আমরাও করছি স্টুডেন্ট লেভেলে, তখন করা লাগছে, তোমরাও করবা। এখন শোনো, প্রথম কথা আমি যে কথাটা বললাম সেটা কি, গ্যাসীয় অবস্থায়, এই কথাটা আগে মাথায় রাখতে হবে। গ্যাসীয় অবস্থায় কেন বললাম, এটা বলার কারণ হচ্ছে তুমি যে এক মোল বিচ্ছিন্ন পরমাণু নিবা, এক মোল বিচ্ছিন্ন পরমাণু নিবা, এক মোল বিচ্ছিন্ন পরমাণু সহজে কিন্তু পাবা না। পরমাণু তো একা একা থাকে না, একা একা থাকে, একা একা থাকে না। তাহলে এই পরমাণুকে পাইতে হলে অবশ্যই সব, তাহলে মনে করো সাপোজ ম্যাগনেসিয়ামের এক মোল নিবা, দেখো তো এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়াম তো এটাও ধরো ধাতু, এটা কি ধাতু না? ধরো কেন, এটা ধাতুই। তো এই ধাতুকে তুমি এক মোল বিচ্ছিন্ন করবা, একটা ধাতব খণ্ড আছে, ধাতব খণ্ড থেকে তুমি এক মোল এক মোল ম্যাগনেসিয়ামকে বের করবা। তাহলে মনে করো এইটা হচ্ছে একটা ধাতব খণ্ড, ধরো ম্যাগনেসিয়ামের ধাতব খণ্ড। তো এখানে অনেকগুলো ম্যাগনেসিয়াম আছে, ঠিক আছে, একসঙ্গে যুক্ত আছে। আচ্ছা, ধাতব বন্ধন কেমনে গঠিত হয় এটা নিয়েও আমরা আলোচনা করব, ধাতব বন্ধন যে টপিকটা আছে পঞ্চম অধ্যায়ে। তো এর ভিতর থেকে তুমি একটা কণাকে যখন বের করতে চাবা, তাহলে এটাকে কি করতে হবে, হিট দিতে হবে না, তাপ দিতে হবে। তাপ দিয়ে, তাহলে তাপ দিয়ে যখন তুমি গ্যাসীয় অবস্থায় পরিণত করবা, তখন কণাগুলো দূরে দূরে সরে যাবে, তখন তুমি খপ করে এক মোলকে ধরে নিয়ে আসলা, এই যে ম্যাগনেসিয়াম। বুঝছো? তাহলে প্রথম কথা, গ্যাসীয় অবস্থায় এক মোল বিচ্ছিন্ন পরমাণু তুমি নিলা, সেইখান থেকে এক মোল ইলেকট্রন, মানে একটা ইলেকট্রন, এক মোল ইলেকট্রন বলতে একটা ইলেকট্রন, মনে করো এইখান থেকে তুমি একটা ইলেকট্রন অপসারণ করলা, করার পর ম্যাগনেসিয়াম কি হবে বলো তো, একটা প্লাস হবে না? ইলেকট্রন যদি অপসারণ করে তাহলে কি হয়, প্লাস। তাহলে এই যে এই ইকুয়েশন থেকে তুমি বলতে পারবা, আচ্ছা সাধারণভাবে যদি তুমি বলো, বলতে পারবা এরকম, কোন ধাতু একটি ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকেই বলা হয় আয়নীকরণ শক্তি। কিন্তু এটা বললে অনেক স্যার কিন্তু নাম্বার দেবে না, এই জন্যই গ্যাসীয় অবস্থায় প্রথমে বললাম, গ্যাসীয় অবস্থায় এক মোল বিচ্ছিন্ন পরমাণু, এক মোল বিচ্ছিন্ন পরমাণু হতে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল গ্যাসীয় ধনাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়। এই যে শক্তি লাগতেছে, কোথায় থেকে শক্তি লাগতেছে, এই কিন্তু পরিবেশ থেকে শক্তি শোষণ করে কিন্তু ইলেকট্রন অপসারণ করছে। তাহলে পরিবেশ থেকে কি নিচ্ছে, শক্তি, পরিবেশ থেকে কিন্তু নিচ্ছে। তাহলে পরিবেশ থেকে যেহেতু শক্তি নিচ্ছে, এই জন্য শক্তির প্রয়োজন হচ্ছে, পরিবেশে কিন্তু শক্তি ছেড়ে দিচ্ছে না। সংজ্ঞাটা বুঝলে তুমি পুরাটাই কিন্তু বুঝতে পারবা। এবং এই কাজটা ঘটবে অবশ্যই একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট চাপে। নির্দিষ্ট তাপমাত্রা, তুমি এই পরীক্ষা যতক্ষণ করবা ততক্ষণ একটা তাপমাত্রা নির্দিষ্ট থাকবে, ততক্ষণ একটা চাপও নির্দিষ্ট থাকবে। তুমি ধরো পরীক্ষাটা করতেছো 25°C তাপমাত্রায় এবং 1 atmosphere চাপে, তাহলে এই নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট চাপেই থাকতে হবে। তাহলে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, আবার আবার সংজ্ঞাটা বুঝাচ্ছি, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে এক মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু হতে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল গ্যাসীয় ধনাত্মক আয়নে পরিণত হতে বা করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, সেই শক্তিকে আমরা বলবো আয়নীকরণ শক্তি। সেই শক্তিকে কি বলবো, আয়নীকরণ শক্তি। এইবার দেখো, এইটা যে আমরা বললাম একটা ইলেকট্রন অপসারণ করছি না, তাহলে এটাকে প্রথম আয়নীকরণ শক্তিও বলতে পারবা, প্রথম আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তির আবার বিভিন্ন প্রকার আছে, আয়নীকরণ শক্তি। তাহলে এটা হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি। এইবার তুমি একটা কাজ করতে পারো, যে এই ম্যাগনেসিয়াম প্লাসকে নিয়ে সেইখান থেকে আরো একটা ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, দেখো তাহলে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট কোনো গ্যাসীয় আয়ন হতে এক মোল ইলেকট্রন অপসারণ করে দ্বিধনাত্মক অর্থাৎ দুইটা পজিটিভ আয়ন বিশিষ্ট আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি।
সেম ভাবে যদি 3টা ইলেকট্রন অপসারণ করে তাহলে তৃতীয় আয়নীকরণ শক্তি, যদি চতুর্থ নম্বরে যায় তাহলে চতুর্থ আয়নীকরণ শক্তি। তাহলে আমরা কিন্তু কেবল ডেফিনেশন শিখলাম যে আয়নীকরণ শক্তি কাকে বলা হয়। তাহলে ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হচ্ছে এটা হচ্ছে আয়নীকরণ শক্তি। এবার কথা হচ্ছে এটা কিভাবে পর্যায় ভিত্তিক ধর্ম হয়, কিভাবে একই পর্যায়ে পরিবর্তিত হয়, কিভাবে একই গ্রুপে পরিবর্তিত হয়। একই পর্যায়ে যখন পরিবর্তিত হবে তখন দেখো বাম থেকে আমরা কোথায় যাব, ডানে, একই পর্যায়ে। আবার যদি একই গ্রুপে যাই তাহলে কোথায় যাব, উপর থেকে নিচে। তাহলে বাম থেকে ডানে, উপর থেকে নিচে, ডান থেকে বামে, নিচ থেকে উপরে। এগুলো কি ঘটনা ঘটে সেগুলো একটু দেখি। তাহলে আয়নীকরণ শক্তির সাথে রিলেটেড হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। তোমার পরমাণুর ব্যাসার্ধ যত ছোট হয়ে আসবে, আকার যত ছোট হয়ে আসবে, তত ইলেকট্রনকে কেড়ে নিতে কষ্ট হবে। সাপোজ ধরো মহসিন আর মাহি, মাহির গার্লফ্রেন্ড আছে ঢাকাতে, আর মহসিনের গার্লফ্রেন্ড আর বাসারই 3 তলা, মহসিন থাকে 2 তলায়। তাহলে মহসিনের রেগুলার দেখা হয় সকাল বিকাল রাত দুপুর, রাত 2টা 3টা যখন ইচ্ছে তখন দেখা করতে পারে, কিন্তু মাহি তো বছরে একদিনও দেখা করতে পারে না। তো মনে করো এই দুইটার মধ্যে আকর্ষণ কাদের মধ্যে বেশি হবে, মহসিনের না, আর মাহির আকর্ষণ কমে যাবে। তাহলে এখন মাহিরটা খুব সহজেই আর একজন কিন্তু নিয়ে যেতে পারবে, খুব সহজে। মানে দূরত্ব যত বাড়বে, দেখো এটা দিয়ে বোঝো, দূরত্ব কাছে থেকে দূরত্ব যত বাড়বে তত সহজেই আর একজন নিয়ে যেতে পারবে, সহজে আর একজন। মানে স্বাভাবিক যে রুলস হয়, আমরা তো এমনিতে মানে আবেগের ভাষায় বলি দূরত্ব যত বাড়ে ভালোবাসা তত বাড়ে না, দূরত্ব বাড়লে আর একজনের সাথে ভালোবাসা বাড়ে। খুব সহজেই তাকে কি করতে হবে, করা যাবে, মানে নিয়ে যাওয়া যাবে। আর দূরত্ব যাদের কম তাহলে তাকে নিতে অবশ্যই শক্তির প্রয়োজন বেশি হবে। তাহলে এইখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, কোন পরমাণুর ব্যাসার্ধ যত কম হবে, মানে আকার যত ছোট হবে, আয়নীকরণ শক্তি তত বেশি হবে। আর ব্যাসার্ধ যত বেশি হবে আয়নীকরণ শক্তি তত কি হবে, কম হবে। দেখো মনে করো বাম থেকে ডানে যখনই যাবা, এটা কিন্তু তোমাদের মাথায় থাকা দরকার। বাম থেকে, আমি কিন্তু ফার্স্টে বলছিলাম যে পারমাণবিক ব্যাসার্ধ পারলে এর সাথে অনেক রিলেটেড প্রশ্ন আছে, তুমি পারবা। বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়বে না কমবে, কে বলতে পারবে, বাড়বে। কারণ কি, বাম থেকে ডানে গেলে কি হয়, আকার কি হয়, ছোট। ডানে গেলে ছোট হয়, ছোট হলে কি বাড়ে, আয়নীকরণ শক্তি। আর ডান থেকে বামে আসলে কি হয়, বড় হয়, বড় হলে কি হয়, আয়নীকরণ শক্তি কমে যায়। উপর থেকে নিচে আসলে পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, বড় হয়, বড় হলে আয়নীকরণ শক্তি কি হবে, কমে যাবে। নিচ থেকে উপরে গেলে কি হয়, ছোট হয়, ছোট হলে আয়নীকরণ শক্তি কি হবে, বাড়বে। বুঝছো? তাহলে আয়নীকরণ শক্তি একই পর্যায়ে এবং একই গ্রুপে কিভাবে পরিবর্তন